177 দিনে অন্তত 136টি আন্দোলনের মুখোমুখি অন্তর্বর্তী সরকার, বেকায়দায় ফেলার চেষ্টার অভিযোগ। টঙ্গী তুরাগ তীরে প্রায় 20 লাখ মুসল্লির জুমার নামাজ আদায়, বিশ্ব ইজতেমা উপলক্ষে বাড়তি 6টি ট্রিপ মেট্রো রেলের। মোদিকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় গুমের শিকার হয়েছিলেন 3 প্রকৌশলী, জঙ্গি তকমা দিয়ে মিথ্যা মামলায় হয়রানি। নতুন ধান ওঠার পরও অস্থির চালের বাজার, গত বছরের তুলনায় কেজিতে দাম বেড়েছে 8 থেকে 12 টাকা। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। 177 দিনে অন্তত 136টি আন্দোলনের মুখোমুখি হতে হয় অন্তর্বর্তী সরকারকে, যেন দাবি আদায়ের শহর রাজধানী ঢাকা। নানা দাবিতে রাজপথে বহু পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়ক অবরোধ, সচিবালয় ঘেরাও, এমনকি সহিংসতার ঘটনাও ঘটেছে এসব আন্দোলনকে ঘিরে। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। যৌক্তিক বা অযৌক্তিক বিভিন্ন দাবিতে 6 মাস ধরে প্রায় প্রতিদিনই রাজপথে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চায় দুর্নীতি রোধ, কেউ বৈষম্যের শিকার, আবার কেউ বা নিজেকে বঞ্চিত দাবি করে আন্দোলনে। অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা পুলিশ বাহিনীর। 6 আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পুলিশ কর্মচারী সংগঠনের। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর 11 আগস্ট কর্মসূচি তুলে নেন পুলিশ সদস্যরা। 9 আগস্ট সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর থেকে বিভিন্ন সময়ে অবরোধ, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন তারা। চাকরি জাতীয়করণ সহ নানা দাবিতে 23 আগস্ট মাঠে নামেন আনসার বাহিনী। সংঘাতের মধ্যে দিয়ে শেষ হওয়া ইস্যুটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আয়নাঘরে বন্দীদের মুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আবাসন, বিডিআর হত্যাকাণ্ডের কারণ নির্ণয় সহ নানা দাবিতে বহু সংগঠনকে রাজপথে সরব দেখা যায়। এমনকি প্যাডেল চালিত রিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। নতুন বছরের শুরুর 28 দিনে আন্দোলন 40টি। 43তম বিসিএসে বাদ পড়া, 40তম এসআই ব্যাচের অব্যাহতিপ্রাপ্তদের পুনর্বহাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ, সেনাবাহিনীর কাছে দেয়ার দাবি ছাড়াও পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দকে ঘিরে আন্দোলন রূপ নেয় সংঘর্ষে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধীনে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে বাদ হয় অধিভুক্তি। নিউ মার্কেট ও মিরপুর বাংলা কলেজ এলাকাসহ বিশৃঙ্খলা তৈরি হয় রাজধানীর কয়েকটি এলাকায়। মঙ্গলবার সারা দেশের ট্রেন যোগাযোগই বন্ধ করে দেয় রেলওয়ের রানিং স্টাফরা। 2 দিনের ভোগান্তি শেষে দাবি মানার আশ্বাসে কাজে ফেরেন কর্মচারীরা। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এসব আন্দোলনের বেশিরভাগকেই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা বলছেন উপদেষ্টাদের কেউ কেউ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল, বিশ্ব ইজতেমার প্রথম দিনে প্রায় 20 লাখ লোক সামিল হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এ সময় পাপ থেকে মুক্তি, ইহ ও পরকালের কল্যাণে করা হয়েছে দোয়া। এছাড়া ইজতেমা নির্বিঘ্নে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন গাজীপুর পুলিশ কমিশনার। এদিকে ইজতেমা উপলক্ষে 3 দিন মেট্রো রেলে 6টি ট্রিপ বাড়ানো হয়েছে। বিশ্ব ইজতেমার ময়দানের 160 একর জায়গা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে লাখো মুসল্লির অবস্থান। লক্ষ্য দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। শুক্রবার সকাল থেকেই এ নামাজ আদায়ে ইজতেমার মুসল্লিদের সঙ্গে যোগ দেন বহু মানুষ। টঙ্গীর নানা উঁচু ভবনের ছাদে দাঁড়িয়েও নামাজ মোনাজাতে শরিক হন অনেকে।
আমাদের দেখে অন্য মানুষরা শিখতে পারে, তারা ইসলাম সম্পর্কে জানতে পারে। একটা সুন্দর ব্যবস্থা, যত কষ্টই হোক এই জন্য জানি আমরা এখানে সবার একসাথে বহুত লোকের লগে নামাজ আদায় করতে পারি আর তাদের বয়ান শুনতে পারি। এবারের জুমার নামাজে প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিয়েছে বলে ধারণা আয়োজক কমিটির। আখিরি মোনাজাতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা তাদের। 160 একর জমি প্রায় এখন কানায় কানায় ভরপুর রয়েছে আলহামদুলিল্লাহ, এবং ইজতেমাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে প্রায় আমাদের 72টি দেশ থেকে 2150 জন মেহমান বর্তমানে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। আলোচনা হয় ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়ে। ইজতেমায় আগতদের আশা মোচন হবে অতীতের সব পাপ, দিক নির্দেশনা পাবেন সামনের দিনগুলোতে সঠিক পথে চলার। কিরে পাওয়ার জন্যই আসা, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই আসা। পিছনে যদি কোনো কথা মুভ করছে আল্লাহ সামনে ভালোভাবে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করতে পারি, আল্লাহর কাছে এটাই চাইছি। এর আগে ইজতেমা ময়দানে আসেন পুলিশ কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক। এই জমায়েতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতির বিষয়টি সামনে এনে তারা জানান নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন সময় তাদের নিরাপত্তার মেজারমেন্ট করে থাকে, ওনারা ওনাদের মতো করে এটি অ্যালার্ট জারি করে থাকে। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। জিকির আর ইবাদত বন্দিগিতে মশগুল টঙ্গীর তুরাগ তীরে আসা লাখো মুসল্লি। স্রষ্টার কাছে বান্দার ফরিয়াদ, পাপ থেকে মুক্তি আর ইহকাল ও পরকালের কল্যাণ। সেই সাথে প্রত্যেকের প্রত্যাশা বিভেদ ভুলে সবাই এক হয়ে অংশ নেবেন বিশ্ব ইজতেমায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানের পরিস্থিতির আরো খবর জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে প্রথম ধাপে তো নানা আনুষ্ঠানিকতায় দিনটি সম্পন্ন হচ্ছে, এই মুহূর্তের আয়োজনে কি থাকছে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে একদমই শেষ আনুষ্ঠানিকতাটি এই মুহূর্তে আসলে চলছে। মাগরিবের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে একসঙ্গে। এরপরে ভারতের মাওলানা আহমেদ লাট তিনি বয়ান করছেন, এবং তিনি যেহেতু হিন্দিতে বয়ান করছেন বা উর্দুতে বয়ান করছেন, এরপরে তার বয়ান বাংলায় অনুবাদ করে দিচ্ছেন মাওলানা ওমর ফারুক। এই মুহূর্তে আসলে তার যে বয়ান, এই বয়ান শেষ হবার পরে এশার নামাজ হবে। এশার নামাজের পরে আজকের আর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। আবার আগামীকাল ফজরের পরে বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে শীত উপেক্ষা করেই লাখ লাখ মুসল্লি এই মুহূর্তে ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে তাদের যে দেশ বিদেশে যে আলেমরা আছেন সেই আলেমদের বয়ান শুনছেন। এখান থেকে তারা দিনের শিক্ষা নিচ্ছেন, এখান থেকে কিভাবে ইসলামের পথে চলা যায়, কিভাবে দিনের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, সেই শিক্ষাগুলো নিচ্ছেন। বিশেষ করে দেশ বিদেশের আলেমরা যখন আসলে বয়ান করছেন, সেই বয়ানের মাধ্যমে এই মুসল্লিদেরকে নানা ধরনের আসলে শিক্ষা দিচ্ছেন, কিভাবে ফরজ আদায় করবেন, কিভাবে ইসলামের যে স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলো ঠিক রাখবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে ফরজগুলো আদায় করবেন। এই বিষয়গুলো কিন্তু আসলে মুসল্লিদেরকে বলে দেওয়া হচ্ছে। এবং এখানে আগত মুসল্লি যারা আছেন তারা আসলে বলছেন যে এখানে সবার উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে এখান থেকে দিনের শিক্ষা নিয়ে আগামী 1টি বছর তারা প্রচার করবেন এবং সেই পথে আসলে চলবেন। এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত আসলে মুসল্লিদের খুব একটা অভিযোগ কিন্তু আসলে আমরা পাইনি। অন্যান্য বছর আমরা যেমনটি আসলে দেখেছি যে পানির সংকট সহ নানা ধরনের অভিযোগ মুসল্লিরা করেছেন, এবছর আসলে সেই ধরনের অভিযোগ আমরা পাইনি। এছাড়া নিরাপত্তার যে বিষয়টি, পুরো ইজতেমা ময়দান এবং তার আশপাশের এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যেহেতু এবছর শুরুতেই ইজতেমার আগেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এবং তারা কোনো ধরনের কোনো শঙ্কা বা নিরাপত্তা ঝুঁকি দেখছেন না এই ইজতেমাকে কেন্দ্র করে। রোববার আখিরি বলা যাচ্ছে যে সুষ্ঠুভাবে ইজতেমার প্রথম ধাপ চলছে। আদিলুর রহমান জানাচ্ছিলেন ইজতেমা ময়দান থেকে।
বিগত সময়ে জামায়াতে ইসলামের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মগবাজারে দেশের ইতিহাসে সর্বপ্রথম নারী কোরআনের হাফেজা সংসদ সদস্য আসমা খাতুনের স্মরণ সভায় কথা বলেন তিনি। আমির বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে পরিস্থিতি এমন ছিল কেউ পরিবারের জানাজায় অংশ নিতে পারেননি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ আরও অনেকেই। আসমা খাতুনের স্মৃতিচারণে তারা বলেন, দেশে ইসলামের জন্য নানা অবদান রেখে গেছেন সাবেক এই নারী সংসদ সদস্য। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। ফ্যাসিবাদের হোতাদের বিচার শেষ করে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি ইসলামী ছাত্র শিবিরের। বিচার শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা সংগঠনটির। বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বের করা গণমিছিল থেকে ছাত্র শিবিরের নেতারা এই ঘোষণা দেন। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তারা। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে সচিবালয়, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর হয় এসব এলাকা। শাহবাগে গণমিছিল শেষে শিবিরের নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে তো হবে না। এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই দাবিতে বরিশালে মিছিল করে বরিশাল মহানগর ছাত্র শিবির। দাবি তোলা হয় ফ্যাসিস্ট ও সহযোগীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার। ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে। এর প্রতিরোধে আমরা আমাদের ভয়েস রেজ করতে চাই। গণহত্যাকারীদের বিচার হবে সবার আগে, তারপরে নির্বাচন, এরকম একটা বিষয় ছিল, কিন্তু আমাদের এখনো সেই বিচারটা আমরা পাইনি এবং এটার কোনো কার্যক্রমও স্পষ্ট না আমাদের কাছে। এছাড়া একই দাবিতে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে। রংপুরেও একই দাবিতে কাচারীবাজার মডেল মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় গুম হতে হয় 3 তরুণ প্রকৌশলীকে। অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন। জঙ্গি তকমা দিয়ে হয় মিথ্যা মামলা, এরপর কারাবাস। 2020 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় সামান্য কারণে এলোমেলো করে দেয়া হয় তাদের জীবন। আমি বললাম যে আমি কি করেছি, আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আপনারা আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। প্রকৌশলী মাসরুর আনোয়ার চৌধুরী নিজের গুম হবার রোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। 2020 সালের 1 মার্চ সকালে রিকশা করে অফিস যাওয়ার সময় হাতিরঝিল পুলিশ প্লাজার পাশে পথ আটকে দাঁড়ায় একটি সাদা মাইক্রোবাস। ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে পরিচয় নিশ্চিত হতেই তুলে নেওয়া হয় মাসরুরকে। একই কায়দায় তুলে নেওয়া হয় প্রকৌশলী আসিফ ইফতেহাজ রিবাত ও বাসা থেকে তুলে নেওয়া হয় প্রকৌশলী মোহাম্মদ কায়সারকেও। আমাকে যখন গাড়িতে তুলেছিল তখন আমার মন ধরে নিয়েছিলাম যে আমাকে হয়তো ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে, যেহেতু তাদের হাতে অস্ত্র দেখেছিলাম, গাড়িতে অস্ত্র দেখেছিলাম। কারণ ওই সময় তো ক্রস ফায়ার এটা খুব দুর্দান্ত ছিল, যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয়ে বলা যায় আমি মৃত্যুর প্রিপারেশন নিয়ে ফেলি মেন্টালি। চোখ বেঁধে নেওয়া হয় অজ্ঞাত স্থানে। জিজ্ঞাসাবাদের নামে কখনো চলে শারীরিক নির্যাতন, কখনো আবার মানসিক। এমনকি ভয় দেখানো হয় ক্রস ফায়ারের। নানা কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয় তাদের। এত পিটাইছে, মানে প্রথম 2-4 পর্বে আমরা অবশ হয়ে গেছি, মানে এত পিটাইতেছে তখন আর আসলে ওইগুলা ফিল হচ্ছিল না এরকম। হ্যাঁ, মানে এমন হবে আমাদের পুরো এখানে মানে রক্তের ছোপ বসে গিয়েছিল, এরকম অবস্থা। তলায় পড়ছে অতিরিক্ত টায়ার্ড হওয়ার পরে, টর্চার হওয়ার পরে, বাট মাঝে আবার হঠাৎ করে ডেকে নিয়ে আসে, এই উঠো। সুযোগ করে 3 প্রকৌশলীকে নিয়ে সাজানো হয় গ্রেপ্তারের নাটক। মিডিয়া ডেকে দেয়া হয় জঙ্গি উপাধি। মিথ্যা মামলায় জেলও খাটেন 10 মাস। ফতুল্লা টানাই তারা দিয়ে গেল।
এরপর আমাদেরকে কোর্টে চালান করে দেওয়া হইলো। কোর্টে চালান করে দেওয়ার পর এরপরে আমরা জেলে গেলাম। জেলে গিয়ে ওখানে আমরা পত্রিকায় দেখলাম দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন বৈঠক করছিল। অফিসিয়ালি আমি এখনো একজন রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের দুর্নীতিগ্রস্ত কয়েকজন কর্মকর্তা পতিত আওয়ামী লীগ সরকারের সুনজরে থাকতে অতি উৎসাহী হয়ে এমন গুম ও মিথ্যা জঙ্গি নাটক সাজাত, ধ্বংস করে দিত অসংখ্য মানুষের জীবন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। সকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারের জেরে কিবরিয়া মিজি ও কানাজহির গ্রুপে সংঘর্ষে নিহত হন 2 জন। এরই জেরে সকালে কিবরিয়া মিজির অনুসারীরা রাজু সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা নারী পিঙ্কি আক্তার। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নারী এবং অনাগত সন্তান এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাইরে দৌড় করে আসছে মারতে, বাইরে ঘরের ভিতর ঢুকে গেছে। আমি দাঁড়াইছি সামনে, বলছে যে তোর নামাতে বলে তোর গুলি করে মাইরেছে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।